বাংলাদেশ এগিয়ে আছে। পাকিস্তান এখন এমন একটা সময়ে যাচ্ছে, তাদের ওই ম্যাচ তারা জিততে পারছে না। বাংলাদেশের সাথে প্রথম ম্যাচটা হেরে গেল, তারপর তাদের 8 পয়েন্ট সম্ভবত কাটা গেল, জরিমানা হলো, মানে একেবারে খারাপ অবস্থায় আছে। তারপরেও তাদের স্বস্তি, বাবর আজম ফিরছে। আমরা কি তাহলে এই টেস্টে বাবর ভার্সেস নাহিদ রানাকে দেখতে পাবো কিনা? হ্যাঁ, সেটা তো অবশ্যই। তারা একই দলে খেলে এসেছেন সাম্প্রতিক সময়ে, এবং সেখানে ফাইনালের পরে আপনার মনে আছে নিশ্চয়ই, ওখানে সবাই রিয়াকশন দিয়েছেন, বলছিলেন যে বাবর আজম নেটে নাহিদ রানাকে ফেস করতে চান না, বা আসলে কেউই ফেস করতে চায় না। তখন থেকে আলোচনা ছিল আচ্ছা টেস্টে তো দেখা হবে দু দলের। এখন এইটাতে একটা তো হচ্ছে বাবর আজম ফিরছেন, দ্যাটস ফর শিওর। নাহিদ রানাকে নিয়ে একটু আলোচনা ছিল যে তাকে আসলে রেস্ট দেওয়া হবে কিনা, বিকজ বাংলাদেশ ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বলছে। বাট আমার মনে হয় যে নাহিদ রানাকে তারা এই টেস্টে অবশ্যই রাখবে। বাট হি ইজ টু গুড টু অমিট, না যে আপনি এরকম একজন পেসারকে আসলে বাদ দিতে চাইবেন না। স্পেশালি এই ম্যাচটাও হতে যাচ্ছে স্বল্প দৈর্ঘ্যের ম্যাচ, কারণ 5 দিনের খেলা, বৃষ্টি অবভিয়াস একটা বড় রোল প্লে করবে এখানে। আসলে আজকেও আমরা জানি না কখন ঠিকঠাক মতো খেলা শুরু হয় কিনা সিলেটে। ফলে ওই জায়গাটায় হচ্ছে নাহিদ রানা ফিরছেন, মানে নাহিদ রানার সঙ্গে বাবর আজমের দেখা হচ্ছে, এবং সেটা আসলে খুব আর্লি হয়ে যেতে পারে। পাকিস্তানের টপ অর্ডার, আর ধরুন বাবর আজমকে আসলে অনেক, তিনি তো এমনিতেও এখন ধরুন একজন যিনি ড্রপ যার জায়গায় ঢুকবেন, ওপেনারের জায়গায় ঢুকবেন, সেক্ষেত্রে ব্যাটিং অর্ডারে খানিকটা চেঞ্জ আসবে। বাবর আজম হয়তো তার পজিশনে থাকবেন, বাট স্টিল এইটা একটা খুবই, আমার মনে হয় যে রোমাঞ্চকর একটা লড়াই হবে। সিলেটের উইকেটের উপর অনেক কিছু ডিপেন্ড করবে, সেটা আসলে ঠিক। যদিও আমরা যেরকম উইকেট দেখছিলাম, ঘাস অনেক সবুজ উইকেট। বাংলাদেশ দল নাহিদ রানার জন্য আসলে প্রপার মানে একটা সেটআপটাই করে দিতে চাইবে, এবং সেটাই হওয়া উচিত। আপনার দলের বেস্ট বোলার, পারফর্মিং বোলার, এরকম ফেরোসাস স্পিড নিয়ে তিনি বল করছেন, তার জন্য আপনি নিশ্চয়ই ওরকম উইকেটই চাইবেন, যেটা পাকিস্তান এখন করতে ব্যর্থ হয়। আপনি দেখেন ঘরের মাঠে পাকিস্তান যে টেস্টগুলো জিতেছে সব স্পিনিং ট্র্যাক দিয়ে। তাদের ওই পেসারদের উপর তার মানে তাদের ওই আস্থাটা নাই, যেটা ধরুন আমাদের ক্ষেত্রে আমাদের পেসার ভার্সেস তাদের পেসাররা তো সেখানে আমরা দেখছি। এবং আমাদের ক্ষেত্রে এই ম্যাচেও পেস বোলিং এও তো একটা পরিবর্তন আসার কথা, হয়তো বা এবাদতকে ড্রপ করা হতে পারে, এবং সেই জায়গায় শরীফুলের একটা পসিবিলিটি আছে, এবং সেটাই হওয়ার কথা। 3 জন পেসার নিয়ে খেলবে, স্পিনারের হাত দেওয়ার আসলে সুযোগ নাই। তাইজুল এবং মিরাজে থাকবে, নাইমের আর মানে এই সিরিজ অন্তত তাকে মনে হয় না দেখা যাবে। সেই জায়গাটাই বাংলাদেশ দলের এগেইন ধরুন প্রথমত হচ্ছে আমরা যখন চিন্তা করছি যে আমরা একটা দলের বিপক্ষে ম্যাচ জেতার জন্য 20 উইকেট নিচ্ছি, এবং সেই 20 উইকেট নেওয়ার ক্ষেত্রে আমাদের নেতৃত্ব দিচ্ছেন পেসাররা, ইটস আ ভেরি গুড ফিলিং। এখানে একটা মজার ব্যাপার কিনা যে প্রথম ইনিংসে আমরা দেখেছি মেহেদী হাসান মিরাজ তিনি 5 উইকেট নিলেন, তারপরেরটা আমরা নাহিদকে দেখলাম। মানে তার মানে আমরা বলতে পারি যে আমাদের আসলে দুই পক্ষই একদম সমান তালে লড়ছে। নিশ্চয়ই, এবং সেটাই আসলে বাংলাদেশ দলের রিসেন্ট আমি বলবো সাফল্যের চাবিকাঠি, যে আপনি ধরেন ওই ভার্সেটালিটি আছে বোলিং এ। আপনি এখন আর একজন বোলার, আগে যেটা সাকিব আল হাসানের উপর আমরা টেস্টে ধরুন টানা ঘরের মাঠে না, অথবা তাইজুল, কোনো একজনকে পার্টিকুলারলি পারফর্ম করতে হতো, স্পিনারের নামই আসবে, মিরাজের নামও আসতে পারে। সেই জায়গাটা আমাদের পেসাররা 3 জন পেসার নিয়ে আমরা টেস্ট খেলছি ঘরের মাঠে, এবং তারা ওই চতুর্থ দিনে, পঞ্চম দিনে এসে ওই বলটা করছে, যেটা আসলে যে কোনো ক্রিকেট নেশন, টেস্ট প্লেইং নেশন চাইবে তার পেসারদের কাছ থেকে পেতে। সো ইটস আ ভেরি গুড ফিলিং, এবং সেই জায়গাটায় বাংলাদেশ দল আমার মনে হয় যে ওই কনফিডেন্সটা তো আছেই। আমরা সিরিজ হারছি না, এই ম্যাচ যদি বৃষ্টিতে ভেসেও যায় বা ড্র হয়, সিরিজটা বাংলাদেশের থাকবে। জিতলে তো একটা অসাধারণ রেকর্ড হবে, আপনি পাকিস্তানের সঙ্গে টানা 4টা টেস্ট জিতবেন, এবং এটা আসলে খুবই পসিবল। পাকিস্তানের আরো যেটা ভালো ব্যাপার, টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ একটা সম্মানজনক জায়গায় উঠে আসছে। আমরা দেখছি ভারতের ইমিডিয়েট পরেই বাংলাদেশ আছে, রেটিং পয়েন্টের ডিফারেন্স খুব সম্ভবত 4 পয়েন্টের। তার মানে বাংলাদেশ এখন একটা সুবিধাজনক জায়গায় আছে। এখন থেকেও যদি তারা মনে করে যে পেছনে সবকিছু ভুলে নতুন করে সবকিছু শুরু, এটা চলবে।